নমস্কার, বাংলাহান্টে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি আমরা কলকাতা থেকে বাংলাদেশগামী যে বাস, সে বাসে রয়েছি। ইতিমধ্যে কিন্তু বহু বাংলাদেশি মানুষজন, নাগরিকরা কিন্তু যাচ্ছেন তাদের বাড়ির উদ্দেশ্যে, রওনা দিয়েছেন। বাংলাদেশের যে গত কয়েক মাস ধরে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতির জন্য কিন্তু তারা এদেশে ফিরতে পারে, তাদের নিজেদের দেশে ফিরতে পারেনি এবং কেউ কেউ চিকিৎসার ক্ষেত্রে বা কেউ কেউ ভ্রমণের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তারা এদেশে এসেছিলেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে তারা কিন্তু বহুদিন পর কিন্তু অবশেষে দেশে ফিরতে পারছেন। এখন যাচ্ছেন তারা পেট্রোপোল পর্যন্ত যাবে, তারপর থেকে অন্য বাসে করে তারা কিন্তু আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু 190 জন ভারতীয় দূতাবাসে পৌঁছেছে এবং এর পাশাপাশি বাংলাদেশ থেকে বহু মানুষজন কিন্তু দুটি করে বিমান চলছে এবং তার মাধ্যমে কিন্তু বহু মানুষজন কিন্তু ভারতের মানুষজন তারা কিন্তু আসছে। আমরা যেমনটা জানছিলাম যে গত দুদিন আগে এস জয়শঙ্কর যেমনটা জানিয়েছিলেন যে এস জয়শঙ্কর জানিয়েছিলেন প্রায় 15,000 ভারতীয় কিন্তু রয়েছে এখন বাংলাদেশে এবং তার জন্যই কিন্তু তাদেরকে উদ্ধার করা যথা তাড়াতাড়ি সম্ভব নয়, কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 450টি থানা কিন্তু ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি আমরা সকলে জানি, সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার থেকে শুরু করে থানা ভাঙচুর, বিভিন্ন রকম বিষয় নিয়ে কিন্তু বারে বারে উঠে আসছে। তা কিন্তু সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যমে বারে বারে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যে পরিস্থিতি ঘটেছিল বাংলাদেশের, সেই পরিস্থিতির জন্য কিন্তু ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে এই সরকার পতন তো আমরা দেখেইছি, সরকার পতন শেখ হাসিনা ইতিমধ্যে রয়েছেন হিডেন এয়ারবেসে এবং সেখান থেকে তিনি কোথায় পাকাপাকিভাবে থাকবেন তা কিন্তু এখনো পর্যন্ত সঠিক জানা যাচ্ছে না। তবে যেমনটা জানা যাচ্ছে যে এই যে হিডেন এয়ারবেসে তিনি যেখানে থাকছেন, তবে তার আমেরিকা কিন্তু তার ভিসা একেবারে বাতিল করেছে। তবে এখন দেখার বিষয় ভারতে তিনি কতদিন থাকছেন বা তার জন্য কোন কোন দেশ এখনো পর্যন্ত খোলা রয়েছে, তিনি কোন কোন দেশে যেতে পারবেন সেদিকেও নজর থাকবে আমাদের। তবে ইতিমধ্যে কথা বলার চেষ্টা করব যে বাংলাদেশি নাগরিকরা যারা ভারতে আটকে ছিলেন বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কারণে, তারা কি বলছে সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে দাদা, এই যে পরিস্থিতি আপনাদের গত কয়েক, আমি একটু কথা বলছি, বাইরে কথা। আমরা এই মুহূর্তে রয়েছি বাসের মধ্যে এবং বাংলাদেশ যাচ্ছেন যারা নাগরিকরা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে পরিস্থিতি ছিল কয়েকদিন ধরে, আপনারা কতদিন আছেন ভারতে? 4 আগস্ট থেকে। 4 আগস্ট থেকে এখানে আছেন? চিকিৎসার ক্ষেত্রে এসেছিল না, ভ্রমণে আসছিলাম 1 তারিখে। যে পরিস্থিতি ঘটেছে, যে বেশ কয়েকদিন ধরে চললো অগ্নিগর্ভ পরিস্থিতি, একবারে বাংলাদেশের সরকার পতন হয়ে গেল, কিভাবে দেখছেন বিষয়টা? সরকার যেরকম কর্ম করছে সেরকম হয়েছে। আচ্ছা, ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনের মাত্রা একেবারে অন্যদিকে চলে গেল। ছাত্রদের যে মূল উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলনের কোটা সংরক্ষণ, যে বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের মাত্রা আমরা দেখতে পেলাম গণভবনে গিয়ে তারা একেবারে লুট করতে শুরু করলো। কিভাবে দেখছেন বিষয়টা? এটা ছাত্ররাই ভালো জানে। আচ্ছা দাদা, এই যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন একবারে গণভবনের জিনিসপত্র লুট করতে লাগলো, কিভাবে দেখছেন? এটা যারা করছে তারা ওখানে জানে। আমরা সেই সময় ঢাকাতে ছিলাম গণ আন্দোলনে, তখন কিছু লোকজন তারা গেছে, তারা হয়তো দেখছে সিকিউরিটি নাই, কোনো পুলিশ নাই, পুলিশ সিকিউরিটি সবই তো তখনই তো শেখ হাসিনার দায়িত্বে, কিন্তু তারা তো কোনো বাধা দেয়নি, কেউ আর্মিরা তো নাই, যার জন্য হাতে বিরোধ তারা পড়ছে। তারা ওই সুযোগ নিয়ে তারা ভেতরে ঢুকছে, তার কোনো বাধা আসেনি, তো কোনো সিকিউরিটি, কোনো আর্মি পুলিশ কেউ তো বাধা দেয়নি। তাহলে সব জাতীয় সমর্থন ছিল, যার জন্য ঢুকতে পারছে। আচ্ছা, যেখানে সরকার পতন, সেখানে কি পুলিশ প্রশাসন কোনো গুরুত্ব রয়েছে? হ্যাঁ, প্রশাসন থাকবে, তার সরকারের তার দায়িত্ব আছে না। সরকার নাই, আমার পুলিশ কমিশনার আছে না, পুলিশ কমিশনার চাকরি তো আছে, সে তো চাকরি করতেছে, তার কাজ সে করবে, কিন্তু তারাও পলাতক কেন? তারাও কোনো বাধা দেয়নি। সরকারের নিয়ে এত কিছু জানার আর সে তারা এটাকে প্রথম থেকে কোনো রকম ধরার ভিতরে ধরেনি। তারা আরো উস্কানিমূলক, তাদের মন্ত্রীরা উস্কানিমূলক কথা বলে এটাকে আরো জ্বালায় দিচ্ছে। শেখ হাসিনাকে উস্কানিমূলক, শেখ হাসিনার কথা বাংলাদেশে যা কিছু করছে, সরকার প্রধান ছিল শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ এবং তার দলের লোকজনই ঘটাইছে, আর কেউ ঘটায়নি। ওদের জন্যই ওরাই যথেষ্ট, আর কেউ না। ওরা যদি একটু এসে বলতো
যে ঠিক আছে বলবো, আমরা কিছু তাদের সঙ্গে আলোচনায় বসতো, কিছু হতো না, সামান্য আলোচনায় বসেনি তারা। লাস্টে এসে যখন দেখছে চলবে না, হয়ে যায় তখন আর সে দেশের গণতন্ত্রের চর্চা যেখানে থাকে না, আমলারা যদি রাষ্ট্র চালায় তা যা হয় তার কর্ম যা করছে এই 15 বছরে সে রেজাল্ট সে পেয়ে গেছে। এইটা সম্পূর্ণ করাইছে ওই শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদ, তার চেলাবেলা। এর জন্য বাঙালি জাতি দায়ী না, বাংলাদেশের লোক দায়ী না। তার সরকার যথেষ্ট তার কর্মের ফল সে পেয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য একটা বড় বিজয়, বড় স্বাধীনতা। এটাই স্বাধীনতা। আমরা স্বাধীন ছিল আমাদের দেশ, এই স্বাধীনতা হলো। আমরা স্বাধীনতার উৎসব করবো দেশে, যে এটাই ভাবছি। মানে যে উৎসব আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, সেটা স্বাধীনতার উৎসব হিসেবেই দেখছেন? সোশ্যাল মিডিয়ায় কি দেখছেন এটা তো আমরা জানি না, কি দেখছেন আমি জানি না, তবে সে যে স্বৈরাচার পতন হয়েছে এইটাই আমাদের উৎসব। মুক্তিযুদ্ধ যারা করছে তারাই জানে, আমরা তো তখন মুক্তিযুদ্ধের সঙ্গে অংশগ্রহণ করিনি বা জানিও না। একবারে বাংলাদেশি নাগরিকরা সরাসরি বলছেন যে 15.5 বছরের যে দীর্ঘ রাজত্ব, তার জেরেই যে ঘটনা ঘটেছে এবং যা চললো বাংলাদেশে, তিনি তার উপযুক্ত শাস্তি পেয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে শেখ হাসিনা দীর্ঘ 15.5 বছরের তার যে শাসনকাল ছিলেন, তার শাসনকাল থেকে শুরু করে সেই শেখ হাসিনার শাসনকালের যে পরিণতি, সে পরিণতি ভুগছে বাংলাদেশের মানুষজন। এই যে আন্দোলনের ঘটনা ঘটছে, একবারে সরাসরি বলছেন বাংলাদেশের নাগরিকের যে সরাসরি যে আন্দোলন থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে এত মৃত্যু মিছিল ঘটলো, তার জন্য দায়ী শেখ হাসিনা, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশি নাগরিক। এর পাশাপাশি আমরা কথা বলে নেব। দিদি, আমরা দেখতে পাচ্ছি যে সবসময় যে ছাত্র আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন বারে বারে দেখতে পেলাম এবং বহু ছাত্রের প্রাণ গেল। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে ছাত্র আন্দোলনের উপর দাঁড়িয়ে সংখ্যালঘু বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের উপর অত্যাচারের কারণ এটা তো আসলে ওদের যা ইচ্ছা তাই করতেছে। এখানে কাউকে মানতেছে এরা। সরকার যদি আরেকটাও আসে একই অবস্থা থাকবে, তা কোনো কিছু বলার নাই। আমরা এমনি আছি সবই, আপনাকে এক কথাই বলে দিলাম না, সবই ওদেরই মানুষ। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সবই ওদেরই লোক। আমরা এমনি আছি। আমাদের কোনো ছাওয়া নাই, পাওয়া নাই। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের কোনো গুরুত্বই নেই এখানে। এমনি আছে সবই ওদেরই। প্রাণে মেলে ফেলা হচ্ছে, যেখানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ভাঙচুর, মন্দির ভাঙচুর। হ্যাঁ, এদের ইচ্ছে যা ইচ্ছে তাই করতে পারে। এই যে এরা বললে না ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্মটা শান্তির ধর্ম। আসলে শান্তির ধর্ম না, শান্তির ধর্ম না কি এটা আপনারাই বিবেচনা করে দেখেন। আমরা বলতেছি না আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমরা নিজেরাই বুঝবো যে আমাদের ধর্ম আমরা কি। আমরা কাউকে কিছু বলতে যাব না। এটা এই পরিস্থিতি, হ্যাঁ, স্বাভাবিক ভয় তো থাকবেই, স্বাভাবিক ভয় থাকবে। ছেলে মেয়ে রেখে আসছে, ওদের জন্য দুশ্চিন্তা হচ্ছে প্রতিনিয়ত। নেট বন্ধ করে দিয়েছে, তখন তো অনেক টেনশনে ছিলাম, প্রেশার বেড়ে গেল, অনেক কষ্টে ছিলাম এখানে। এখন একটু কথাবার্তা বলতে পারতেছি, ওই জন্য একটু ভালো লাগতেছে। নতুন সরকার গঠন হলে আপনাদের দিকে দেখবে কি মনে হয়? সবই একই বাংলাদেশে, সব সরকারই একই, যেই সরকার আসুক না কেন, মানে হিন্দুদের দেখবে না, এটা সবই একই, যেই সরকার আসুক না কেন। ওদেরই রাজ্য, ওদেরই সবকিছু, ওদেরই। এমনি আছে আমাদের কোনো ছাওয়া পাওয়ার কোনো কিছু নেই, এক কথাই শেষ। এটাই। কিভাবে দেখছেন বিষয়টা? এরকম পরিস্থিতি তো আমার বয়স এখন 55-56, তো এরকম পরিস্থিতি তো বহুবার দেখেছি। 96-তে দেখেছি। সরকার পরিবর্তন হলে হিন্দুদের প্রতি একটু পড়ে বেশি, আমাদের দিয়ে একটু টর্চারিং চলে বেশি। মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি, একবার না তো কয়েকবার দেখছি। এদের তো বেশি দেখছি, আর আগেও বেশি দেখেছেন? বহু দেখছি। মানে এটাই কি উল্লাস, স্বাধীন দেশের উল্লাস? এদের লাই উল্লাস, আমাদের লাই তো দুঃখ। আমরা সরাসরি আরও যারা বাংলাদেশি নাগরিক তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ ইতিমধ্যে তারা কিন্তু বাংলাদেশে ফিরছে। বিগত কয়েকদিন যে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য তারা কিন্তু একেবারে ছিলেন সেখানে, এবং তার জন্য তারা কিন্তু ফেরার চেষ্টা করছেন দেশে। এবং আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কিভাবে দেশে ফিরছেন? হ্যাঁ, ফিরছি। কতদিন পর দেশে ফিরছেন? 1 মাস পর।
1 মাস পর পরিস্থিতির জন্য কি দেশে ফিরতে পারেনি? প্রথমে চিকিৎসার জন্য ফিরতে পারিনি, তারপর যখন যাব তখন দেখছি পরিস্থিতি খুবই খারাপ, তো রিস্ক নিয়ে যাইনি। এখন ভয় পাচ্ছেন দেশে ফিরতে? অবশ্যই ভয় পাচ্ছি, সবসময় ভয়ে ছিলাম, ভয়ে আছি। মানে এই পরিস্থিতির আগেও ভয়ে ছিলেন? তখন মোটামুটি ছিল, তবে এটা ঠিক যে যখনই কোনো কিছু হয় তখন আমাদের উপর আক্রমণ হয়, কারণ আমরা সংখ্যালঘু। তো আমরা একটাই জিনিস চাই যে আমরা আমাদের ভিটে মাটিতে যেন একটু শান্তিতে থাকতে পারি। আমরা চাই না আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে কারাকারি হোক, আমাদের বাড়িঘর পুড়ে দেওয়া কখনো হোক। হয় না এই দেশে ভারতবর্ষে কিন্তু সংখ্যালঘুদের উপর কোনো রকম কোনো অত্যাচার হয় না, তারা কিন্তু ভালোভাবে থাকে। তো আপনাদের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার কখনো কি মানে এটা ভারতের দিকে হিংসে হয় আপনাদের, যে যদি ভারতে থাকতাম একটু ভালো থাকতে পারতাম? সেটা তো হয়। যখন আমি ফার্স্ট টাইম কলকাতায় এসেছি, যে এখানে এসে যেটা দেখলাম, এভাবে যদি আমরাও আমাদের দেশে থাকতে পারতাম খুবই ভালো হতো। অবশ্যই। তো আমরা চাই শান্তি, যেই আসুক আমরা চাই শান্তি। আমাদেরকে কেন অন্য চোখে দেখবে? অন্যরা যেভাবে আছে আমরাও সেভাবে থাকতে চাই ভালোভাবে। আমরা তো কারো ক্ষতি করছি না, তাহলে আমরা যদি আমাদের ধর্মে পালন করি তাতে কারো সমস্যা হওয়ার কথা না। আমরা তো কোথাও কি শুনেছেন যে মসজিদ পোড়া গেছে? হয়নি। তবে হ্যাঁ, অনেকে বলছে যে মন্দির পোড়াটা ওই গুজব। যদি গুজব হয়ে থাকে তাহলে কেন পাহারা দিতে হচ্ছে? আমার একটা প্রশ্ন, যদি এটা গুজব হয় কেন পাহারা দিচ্ছে? মন্দিরই তো পাহারা দেওয়া হচ্ছে, অন্য কোথাও তো পাহারা দেওয়া হচ্ছে না। ছাত্র আন্দোলন, সেখানে দাঁড়িয়ে কেন মন্দির কেন ভাঙা হবে? এটা ছাত্র আন্দোলনের সঙ্গে মন্দিরের কি সম্পর্ক? উদযাপন, এভাবে উদযাপন হয় বাংলাদেশে? হ্যাঁ এটা একটা পার্টি না, কি বলছেন? কিন্তু এখন তো আমি ইন্টারভিউ দিচ্ছি, এখন তো অনেকে আমাকে গুণজোরে দেখছেন, সেটাও আপনাদেরকে বুঝতে হবে। আপনারা তো যাইছে তা প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, কারণ সত্য সত্য বলা যাবে না, এটাই হচ্ছে কথা। আমি সত্য কথা বলতে ভয়? অবশ্যই ভয়, এখন তো এখানেও ভয়। প্রথমে তো ভেবেছিলাম বর্ডার ক্রস হলে ভয়, এখন তো এখানেও ভয় পাচ্ছি। এই আর কি, আপনারা নিরাপত্তা নিশ্চিত করবেন, আপনারাই আমাদেরকে একটা যাতে আমরা ভালোভাবে থাকতে পারি সেটা নিশ্চিত করবেন। নতুন প্রধানমন্ত্রী যিনি আসছেন বা যিনি হবে নির্বাচিত হবেন, তার উদ্দেশ্যে কিছু বার্তা রয়েছে? আমার কথা হচ্ছে যেই আসুক আমরা শান্তি চাই। সে যদি সে ঠিকভাবে পালন করতে পারে তো ভালো। দেশে মানুষের শান্তি মানে নিশ্চয়তা রাখা উচিত, সবাইকে এক চোখে দেখা উচিত। সেও যদি ভালোভাবে চালাতে পারে চালাক, যেই আসুক আমার কথা সে ভালোভাবে চালাক, ঠিক আছে? শান্তি চাই, হবে। থ্যাংক ইউ। এরই মধ্যে এখন একদিকে যেমন বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতের যে সকল আমরা দেখেছি বিভিন্ন পরিস্থিতি, ভারতের যে পরিস্থিতি ক্ষমা করে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম মন্তব্য উঠে আসছে। সেখানে কিন্তু হ্যাশট্যাগ নামানো হচ্ছে, যেখানে কিন্তু বলা হচ্ছে বয়কট ভারত, বয়কট ইন্ডিয়া। সেই হ্যাশট্যাগও কিন্তু উঠছে। এই বিষয়ে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব, এই বিষয়ে কি বলছেন বাংলাদেশি নাগরিকরা, এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই বিষয়গুলির ওপর কথা বলে তারা কিভাবে দেখছেন বিষয়টাকে, এবং এই যে হ্যাশট্যাগ নামানো, কারণ আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে হয়, তারপরে দাঁড়িয়ে এভাবে মন্তব্য কিভাবে দেখছেন সরাসরি কথা বলবো। আচ্ছা দাদা, বাংলাদেশের পরিস্থিতি ইতিমধ্যে অগ্নিগর্ভ রয়েছে, তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম মন্তব্য, বিভিন্ন রকম হ্যাশট্যাগ নামানো হচ্ছে, যেখানে বয়কট ইন্ডিয়ার মতন হ্যাশট্যাগ নামানো হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? আসলে যারা ইন্ডিয়া বিরোধী তারা এগুলা বলবে। তা আমি মনে করি ইন্ডিয়া ছাড়া তো আমাদের বাংলাদেশের সূচনাটা অনেক খারাপ, এই আর কি। যারা দিচ্ছে ইন্ডিয়ার ট্যাগ দিচ্ছে, ইন্ডিয়া বয়কট, এটা তো আসলে সম্ভব বলে আমার মনে হয় না। কারণ আমি এখন চিকিৎসার জন্য আছি ইন্ডিয়া, আমার বাংলাদেশের চিকিৎসা যদি ভালো হতো আমি ইন্ডিয়া কখনো আসতাম না। আমাদের বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থা খারাপ হতে আমি ইন্ডিয়া আসতে হচ্ছে, ইন্ডিয়ার মেডিসিন নিয়ে যেতে হচ্ছে আমাকে, আমাদের বাংলাদেশের মেডিসিন ভালো না, তো আমি কিভাবে বলবো ইন্ডিয়া বয়কট? যারা বলতেছে তারা ইন্ডিয়া আরো বেশি আসে। মানে খেলার মাঠেও আমরা দেখি এভাবে একই রকম উদযাপন এগুলো করা হয়। খেলার বিষয়টা আসলে ওইটা একটা খেলার বিষয়টা, আমাদের বাংলাদেশে মানে ক্রিকেট টিম আছে, মানে যেহেতু বাংলাদেশকে ভারতে বা কলকাতা সব দিক থেকে কিন্তু নির্ভর করতে হয়, সেই জায়গায় আমরা দেখতে পাই খেলার ময়দানও কিন্তু বলতে শোনা যায় যে কলা গাছকে সাপোর্ট করবো তা বাংলাদেশকে, ইন্ডিয়াকে নয়, এরকম ভাবে না এরকম আসলে যার অনেকের মনোভাব তো অনেক রকম, এটা আসলে ভালো না, এরকম ভালো না, এই আর কি। এগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, সরি। আপনি কিভাবে দেখছেন এই যে সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ আমরা বয়কট ইন্ডিয়া, কিভাবে দেখছেন বিষয়টা? না আসলে তো এটা সোশ্যাল মিডিয়া বয়কট এগুলো তো এক শ্রেণীর লোকে এই ধরনের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানে এক দেশের সাথে আরেক দেশের সাথে মানে আপনার বৈষম্য সৃষ্টি করতেছে আর কি। এটা মানে এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক খারাপ সৃষ্টি করতেছে, এটা অন্য কিছু না।
আমরা সরাসরি শুনলাম বাংলাদেশি নাগরিকরা কি বলছেন, তারা দেশে ফিরছেন, তারা যে পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে সংখ্যালঘুরা মানুষজন, বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু মানুষজনরা বললেন তাদের মনে আশঙ্কা, তাদের মনের ভয়ের কথাও তারা বললেন এদেশে ফেরা নিয়ে। এবং তার পাশাপাশি যে বিভিন্ন যে সকল এখন হ্যাশট্যাগ নামানো হচ্ছে বিভিন্ন জায়গায়, সে নিয়েও তারা কিন্তু কথা বললেন। এবং বাংলাদেশের আরও আপডেট পেতে, আরও আপডেট জানাতে আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখুন বাংলা 100 ফেসবুক পেজে।